কলকাতা মুঘল যুগের বিভিন্ন তথ্য ও পঞ্চদশ শতকের বিখ্যাত কবি বিপ্রদাস এর লেখায় স্পষ্ট উল্লেখ পাওয়া যায় যে কলকাতার প্রাচীন নাম ছিল কলিকাতা। কলকাতা শহরের নামকরণ কিভাবে তা নিয়ে নানা মতবাদ রয়েছে, তার মধ্যে যেটি সর্বজন গ্রাহ্য তাতে বলা হয় হিন্দু দেবী কালীর নাম থেকে কলিকাতা নামটি উদ্ভাবিত, যার প্রকৃত নাম ছিল কালীক্ষেত্র, অর্থাৎ দেবী কালীর স্থান। তারপর ক্রমে কলিকাতা নামটি আসে। ১৬৯০ সাল নাগাদ কলকাতা শহরের গোড়াপত্তন করেন যোগ চার্নক। ১৬৯৮ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন জমিদার সাবর্ণ চৌধুরীর কাছ থেকে কিনে নিয়েছিল হুগলি নদীর তীরের তিনটি গ্রাম, সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা। এই শহর কলকাতারই প্রতিটি অঞ্চল, প্রতিটা রাস্তা, প্রতিটা গলির সঙ্গে মিশে রয়েছে ইতিহাস। আজকের ভিডিওতে আমরা সিটি অফ জয় খ্যাত কলকাতা শহরের বিভিন্ন স্থানের নামকরণের মজার তথ্য জানব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাগবাজার। বাগবাজার নামটা সম্ভবত বাঁকবাজার থেকে এসেছে। গঙ্গার ওই বাঁকের মুখে বহুদিন আগে থেকে বাজার বসত। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ বাগ অর্থাৎ বাগান এবং আরবি শব্দ বাজার অর্থাৎ জিনিসপত্র বিক্রির জায়গা মিলেমিশে বাগবাজার নামটি এসেছে। আবার অনেকের মতে বাগবাজার কথার অর্থ হল ফুলের বাগান, তাই ধারণা করা হয় এই জায়গায় প্রচুর ফুলের বাগান ছিল বা ফুলের বাজার বসত, সেই থেকে এই নামটি এসেছে। শ্যামবাজার। এই নামটি নিয়েও রয়েছে দু ধরনের মতবাদ। বিখ্যাত ঐতিহাসিক গৌরদাস বসাকের মতে তখনকার অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর ক্যালকাটার একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন শোভারাম বসাক এবং তাঁর গৃহদেবতা শ্যামরায়ের নামানুসারে এই অঞ্চলের বর্তমান নামকরণটি করেন। আবার অনেকের মতে তার বাড়ির পুকুরের নাম শ্যামপুকুর থেকে শ্যামবাজার নামটি এসেছে। অন্যদিকে কলকাতা বিশেষজ্ঞ প্রাণ কৃষ্ণ দত্তের মতে এই পুকুরটি ছিল প্রসিদ্ধ ব্রাহ্মণ শ্যামচরণ মুখোপাধ্যায়ের। চিতপুর। এখন যেখানে স্ট্যান্ড রোড, সেখান দিয়েই বইত হুগলি নদী। তখনও শহর ঠিকমতো গড়ে ওঠেনি। জঙ্গলাকীর্ণ ওই অঞ্চলে ছিল চিতু ডাকাতের আধিপত্য। অনেকের মতে ভাগীরথী হুগলি নদীতে ভেসে আসা একটি নিম গাছের গুঁড়ি দিয়ে জয়চণ্ডী চিত্তেশ্বরী দুর্গা মূর্তি তৈরি করেন চিতে ডাকাত। পরবর্তীকালে মনোহর ঘোষ নামে এক ব্যক্তি চিত্তেশ্বরী দুর্গার মন্দির তৈরি করেন। এই চিত্তেশ্বরী দুর্গার নামানুসারেই এখানকার নামকরণ হয় চিতপুর। ঠনঠনিয়া। অনেকের মতে ওই এলাকাটির কয়েকটি বাড়িতে লোহার কাজ হতো, সেখান থেকে দিনরাত ঠন ঠন শব্দ আসত। সেই লোহা পেটানোর শব্দের থেকেই নাম ঠনঠনিয়া। আবার অনেকে বলেন বহু পূর্বে ওই এলাকায় ডাকাতের উৎপাত ছিল। ডাকাত আক্রমণের সম্ভাবনা দেখা দিলে পল্লীবাসীবৃন্দকে সজাগ করতে ঠনঠন করে মন্দিরের ঘণ্টা বাজানো হতো, সেই থেকেই নাম ঠনঠনিয়া। বউবাজার। বউবাজার নামটির উৎপত্তি নিয়ে দু ধরনের মতবাদ রয়েছে। অনেকে বলেন এই অঞ্চলে বহু বাজার ছিল এবং সেখানে বহু জিনিসপত্র বিক্রি হতো, তা থেকেই এটিকে বহুবার বলা হতো। আবার অনেকের মতে তৎকালীন বিখ্যাত বিশ্বনাথ মতিলাল এই অঞ্চলের বাজারটি তার বাঙালি পুত্রবধূকে লিখে দেন। পুত্রবধূকে হিন্দিতে যেহেতু বহু বলা হয়, তাই তা থেকেই এই বাজারের নাম হয় বহু বাজার। উভয় ক্ষেত্রেই বহুবাজার কথাটির অপভ্রংশ ঘটে, নাম হয় বউবাজার। ডালহৌসি স্কোয়ার, যা বর্তমানের বিনয়বাদল দীনেশ বাগ থেকে শিয়ালদহ পর্যন্ত রাস্তাটিকে বলা হতো বউবাজার স্ট্রিট, পরে স্বাধীনতা সংগ্রামী বিপিন বিহারী গাঙ্গুলি নামানুসারে এই বউবাজার স্ট্রিটের নাম পরিবর্তন করে রাখা হয় বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কিন্তু জায়গাটির নাম বউবাজারই থেকে যায়। হাতিবাগান। এই অদ্ভুত নামটির পিছনে দু ধরনের ইতিহাস রয়েছে। বলা হয় নবাব সিরাজউদ্দৌলা ১৭৫৬ সালে কলকাতা আক্রমণ করার সময় তার হাতিগুলোকে এখানে রেখেছিলেন, তাই থেকে এর নাম হয় হাতিবাগান। আবার অনেকের মতে এখানে কোনো এক প্রভাবশালী ব্যক্তি বসবাস করতেন, তার উপাধি ছিল হাতি এবং তার প্রাসাদে ছিল একটি বিশাল বাগান, যেখান থেকে এই জায়গার নাম হয় হাতিবাগান। কুমোরটুলি। শোভাবাজার রাজবাড়ির কথা আমরা সবাই জানি। এই রাজবাড়িতে দুর্গা প্রতিমা তৈরি করার জন্য কৃষ্ণনগর থেকে কিছু কুমোর এনে এখানে রাখা হয় এবং তাদেরকে শোভাবাজার রাজবাড়ির আশেপাশে থাকার ব্যবস্থা করা হয়। সেই জায়গাটি বর্তমানে কুমোরটুলি নামে পরিচিত হয়। উল্টোডাঙ্গা।
এখানে খালের পাশে নৌকা বা ডিঙি উল্টো করে আলকাতরা লাগানো হতো। তার থেকে উল্টো ডিঙি অপভ্রংশ উল্টোডাঙ্গা। ডিঙি উল্টে রাখা একটা রেওয়াজ ছিল, যাতে এপার ওপার করতে পারে লোকজন। এখানে অনেক দিন পর্যন্ত বড় নৌকা চলাচল করতে দেখা যেত। তখন ওটা বালুমাঠ। তবে বাঁশ বা কাঠের ব্যবসার অন্য এক ইতিহাস এর সঙ্গে জড়িয়ে আছে। লালবাজার। লালবাজার পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার। ব্রিটিশ আমলে এই জায়গাটি ছিল পুলিশ বাহিনীর সবচেয়ে বেশি আনাগোনা। তবে প্রশ্ন, তার সাথে লালবাজার নামের কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে, ব্রিটিশ পুলিশরা মাথায় লাল টুপি ব্যবহার করত, সেখান থেকেই জায়গাটির নাম হয় লালবাজার। লালদিঘি। কলকাতা বিশেষজ্ঞ প্রাণকৃষ্ণ দত্তের মতে, গোবিন্দপুরের মুকুন্দরাম শেঠ বা তাঁর পুত্রেরা এই দিঘি খনন করিয়েছিলেন। এই দিঘির ধারে তাঁর কাছারি ছিল। দোলের দিন দিঘির জল পুরো লাল হয়ে যেত, রং খেলার জন্য, তাই দিঘির নামকরণ হয় লালদিঘি। আবার অনেকে বলে দিঘির পাশে একটি লাল রঙের বাড়ি, আদতে ওল্ড মিশন চার্চ ছিল, তার প্রতিবিম্ব দিঘির জলে পড়ত বলে দিঘিটি লালদিঘি নামে পরিচিত হয়। টালিগঞ্জ। মেজর উইলিয়াম টলি নামে একজন ইংরেজ সাহেব ১৭৭৫ সালে কলকাতার সঙ্গে অসম ও পূর্ববঙ্গের যোগসূত্র হিসাবে একটি নালা খনন করার কাজ শুরু করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি টলি সাহেবকে এই নালা দিয়ে যাতায়াতকারী নৌকাগুলি থেকে টোল আদায় ও নালার ধারে একটি গঞ্জ বা বাজার স্থাপনের অনুমতি দিয়েছিল। ১৭৭৬ সালে এই প্রকল্পটি সম্পন্ন হয় এবং পরের বছরেই এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই টালির নালাটি টলি সাহেবের নামেই টালির নালা, ইংরেজিতে টলিস ক্যানেল হিসেবে পরিচিতি পায়। সাহেবের প্রতিষ্ঠিত বাজারটি টালিগঞ্জ নামে পরিচিত হয়। নালার পূর্ব পাড়ে বর্তমান টালিগঞ্জ রোডের কাছেই কোথাও এই বাজারটি অবস্থিত ছিল। পরবর্তীকালে টালির নালার দুধারে একটি বিস্তীর্ণ অঞ্চল টালিগঞ্জ নামে অভিহিত হয়ে থাকে। বরাহনগর। অনেকে বলেন, বরাহনগর চারিদিকে শূকরের উৎপাত ছিল, সেই থেকেই বরাহনগর নাম। হরিসাধন মুখোপাধ্যায় স্ট্রেনসাম মাস্টারের রোজনামচা উদ্ধৃত করে লিখেছেন যে, ইংরেজ সাহেবরা যখন ১৬৭৬ সালে বরাহনগরে আসেন, তখন সেখানে ডাচদের একটি মাংস জারণের কারখানা ছিল। এই কারখানা থেকেই জায়গার নাম সম্ভবত বরাহনগর এবং তার থেকেই বরানগর হয়েছে। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।